এটা তো কলকাতা পুলিশের কর্তব্য পরায়ণতা নিয়ে আপনাদের ধন্যবাদ জানানো উচিত। এই রাজ্যটাকে ইসলামিক স্টেটে পরিণত করবার জামাতের সরকারের যে চাহিদা, সেই চাহিদাকে কলকাতা পুলিশ পূর্ণ স্তরে সমর্থন দিচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই সাবির আলীর নেতৃত্বে যে ঘটনা ল কলেজে ঘটেছে, এটা বাস্তবের সাথে সংগতিপূর্ণ, যেটাকে ভারতীয় জনতা পার্টি বদলাতে। সাবির আলীরা সরস্বতী পুজো বন্ধ করায়, সাবির আলী দলবল কলেজে ঢুকে ক্যাম্পাসে জোর করে ছাত্রীদের রং দেয়, পুলিশকেও রং মাখায়, তারপরে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হবে কেন? মুখ্যমন্ত্রী সেই শব্দটি মনে নেই? দুধেল গাইদের লাথি মাঝে মাঝে সহ্য করতে হয়। আমার লজ্জা হয় এই রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন। অনেকে আপনারা এই সমস্ত ভাষা আমাদের মুখ থেকে শুনতে অভ্যস্ত নন, কিন্তু এই ভাষা বলতে হচ্ছে এই কারণে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রেড রোডের নামাজে গিয়ে হিজাব পরে সংখ্যালঘু ভাইদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে প্রথম ধর্মের ভিত্তিতে ভাতা দেওয়া শুরু করেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সম্প্রদায়কে দুধেল গরু হিসাবে চিহ্নিত করে তাদের লাথি খাওয়া বা সহ্য করার কথা বলেন, আজকে এই সমস্ত ঘটনা হচ্ছে এই রাজ্যের অবিবেচক মুখ্যমন্ত্রীর অপরিণামদর্শী কার্যকলাপের জন্য আজকে রাজ্যে সমস্ত মানুষ ধর্মের উপরে দাঁড়িয়ে সমস্ত মানুষকে তার খেসারত দিতে হবে। এই রাজ্যে এআইএমআইএম তারা সমস্ত বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকে বলছেন মুসলিম ভোট মিম অনেকটা কাটবে, তাদের লাভ হবে বিজেপি। দেখুন, মুসলিম ভোট কি কাটবে না, তারা কাকে দেবে না, তাদের বিবেচনার উপরে ছেড়ে আমরা যেটা চাই যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আমরা হিন্দুদের ওপরে যে তাদের ভাবাবেগ, তাদের উপাসনা পদ্ধতি, তাদের ধর্মীয় সংস্কৃতির উপরে যে আঘাত আসছে, সেই আঘাতকে বন্ধ করবার জন্য রাজ্যের সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। এবং আমি মনে করি যে এই রাজ্যে এরকম অনেক মানুষ আছেন ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও তারা মনে করেন এই রাজ্যে ধর্মকে নিয়ে রাজনীতি করার যে কাজ মমতা ব্যানার্জি শুরু করেছিলেন, তার খেসারত এই রাজ্যের সমস্ত ধর্মের মানুষকে দিতে হচ্ছে। কারণ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যদি এই রাজ্যের অভ্যন্তরে তারা তাদের জাল বিস্তার করে, সেই জাল বিস্তারের ফলে ক্ষতিগ্রস্ত এই রাজ্যের ভারতীয় মুসলিমদেরকেও হতে হবে। আচ্ছা, ভার্চুয়ালি হাজিরা দিলেন রাজ্যের চিফ সেক্রেটারি, বলছেন ওবিসি সংক্রান্ত কলকাতা হাইকোর্টের অর্ডার তিনি নাকি বুঝতেই পারেননি। ওবিসি এ ওবিসি বি নিয়ে যে অর্ডার ছিল, যদি চিফ সেক্রেটারি বুঝতে না পারেন আমরা কি করে বুঝবো? ওনাকে প্রাইমারি স্কুলে ভর্তি হতে বলুন, উনি প্রাইমারি স্কুলে ভর্তি হতে বলুন। আসলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্কুলে ভর্তি হওয়া চিফ সেক্রেটারির পক্ষে অর্ডার বোঝাটা একটু কঠিন, কারণ বুঝতে পারলেও ওনার পক্ষে বলা কঠিন। ফলে একজন চিফ সেক্রেটারি যদি এই ধরনের মন্তব্য করেন, এর থেকে বোঝা যায় যে তোষণবাদী মুখ্যমন্ত্রী, তার যারা আধিকারিক তারাও কতখানি তোষণবাদী, যে তোষণবাদী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সৎভাবে বলবার ক্ষমতাটুকু পর্যন্ত, সেই মেরুদণ্ডটুকু পর্যন্ত তাদের নেই। আচ্ছা, আজকে বিধানসভার নিরাপত্তার ক্ষেত্রে দুটো জিনিস দেখা গেল। মোবাইলে ভিডিও করে একজন বহাল তবিয়ত পালিয়ে গেল, গ্রেপ্তার হলো না, কে সে পরিচয় এখনো জানা যায়নি। নাম্বার 2 হচ্ছে যে হুমায়ুন কবির সরাসরি হুমকি দিয়ে শুভেন্দু অধিকারীর এগেনস্টে বলেছেন 72 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে তাকে ঠুসো মারবো। বিধানসভার মধ্যে কতটা সিকিউরিটি এই মুহূর্তে রয়েছে, তারপর আপনাদের নিরাপত্তার প্রশ্ন। এইটার সঙ্গে অ্যাড করবো, হুমায়ুন কবির কিছুক্ষণ আগে পোস্ট করে বলছেন আপ বাঁচলে ... মুসলমানদের নাম, তারপরে নিজে জিতে এলে আমার তরফ থেকে 25,000 টাকা বকশিস দেবেন। আগে মোবাইল ভিডিওটা বলে নিন। আজকে সমস্ত বিধানসভা সব রঙের সব ধর্মের জনপ্রতিনিধিরা ছিলেন। আমাদের বিধায়ক বিশাল লামা তিনি পয়েন্ট আউট করেন স্পিকার সাহেবের কাছে, স্পিকার গ্যালারিতে কালো পোশাক পরে, অর্থাৎ আজকে এই যে পশ্চিমবঙ্গের অন্ধকারময় পরিস্থিতির কারণে আমরা যে কালো পাঞ্জাবি পরে এসেছি, সেই ঠিক একই পোশাক পরে
সেখানে একজন বসে নিঃশব্দে ভিডিও করে যাচ্ছিলেন। ওনার কাছে আজকে মোবাইল ছিল, আগামী দিনে ওনার কাছে মোবাইলের বদলে আগ্নেয়াস্ত্র থাকবে কিনা এই প্রশ্নের উত্তর তো স্পিকারকে দিতে হবে, এবং স্পিকারকে এই উত্তর দিতে হবে যে বিশালনামা বলার পরে আমি বারংবার স্পিকার সাহেবের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও, এমনকি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার পরেও স্পিকার সাহেব ডেকে বিধানসভার অভ্যন্তরে অনধিকার প্রবেশ যিনি করেছেন, ভিডিও রেকর্ডিং যিনি করছেন, তাকে মার্শাল দিয়ে তাকে চিহ্নিত করে ধরবার আদেশের বদলে তিনি আমাকে বসে যেতে বলছেন, মুখ্যমন্ত্রীকে বলতে বলছেন। এর থেকে অনেকে এটা বলছেন ওটা হতেই পারে স্পিকার সাহেবেরই লোক, অথবা এটা হতেই পারে যে কলকাতা পুলিশের লোক, নাহলে এখানে ওনারা এত সিকিউরিটি চেক করেন, তাহলে এইরকম একজন বাইরের লোক ভেতরে কি করে ঢুকলো? হতেই পারে, এরকমও হতে পারে পিসি লবি, ভাইপো লবির কোনো এক লবির লোক ভেতরে ঢুকে তৃণমূলের দলের এখন যা পরিস্থিতি, এ ওকে খুন করছে, ও ওকে খুন করছে, কাউকে খুন করে দিয়ে এই বিধানসভায় আগুন জ্বালালো, এমনকি বিরোধী দলনেতাকে পর্যন্ত খুন করে দেওয়া হতে পারে এই আশঙ্কা আমরা করছি। কারণ হুমায়ুন কবির সাহেব তিনি বিধানসভার অভ্যন্তরে এসে বলছেন ঠুসো দেব, 42 আছি ঠুসো দেব, এই হচ্ছে এদের ভাষা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু এইটুকু বলবো, যারা ভাবছেন ক্ষমতার জোরে তারা রাজত্ব করবেন, তাদের বিরুদ্ধে এই লড়াই সর্বাত্মক। এক্ষুনি বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুভেন্দু অধিকারী ঠ্যাং ভেঙে দেবো। ওনার নিজেরই হাঁটুর অবস্থা ভালো না, ঠ্যাং ভাঙাভাঙি করতে গেলে ওনার সমস্যা হবে, বয়স হয়েছে। সিদ্দিকুল্লাহ বাবুকে বলবো এত মাথা গরম করবেন না, আপনারাই নিজেরা এইভাবে প্রভোকেশন তৈরি করবেন, পরে বলবেন নিন্দা প্রস্তাব নিয়ে আসবেন ভেতরে। শুভেন্দু বাবুর কে নিয়ে আপনাদের গায়ের খুব জ্বালা, আপনারা যাকে দেবী দেবী করে বলেন তাকে, তার মুখোশ যেহেতু শুভেন্দু বাবু খুলে টেনে হিচড়ে নামিয়েছেন, নন্দীগ্রামে হারিয়েছেন, শুভেন্দুবাবু থাকলে, শুভেন্দুদা থাকলে তখন হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাথা তুলে দেখতে পারেন না। ফলে সিদ্দিকুল্লাহ সাহেবদের দিদিকে, মুখ্যমন্ত্রীকে ওনাদের দেবী বানিয়ে রাখতে শুভেন্দুবাবুকে গালিগালাজ করতে হয়। আমি নিশ্চিত শুভেন্দুবাবু নিজের হাঁটুর পরিস্থিতি জানেন, উনি অন্যের হাঁটু ভাঙতে চাইবেন না, বরঞ্চ নিজেই ডাক্তার দেখাবেন নিজের হাঁটু ঠিক করবার জন্য। কালকে কি তুলবেন বিষয়টা বিধানসভায়? অবশ্যই, যে বিষয়গুলো উঠছে অত্যন্ত সিরিয়াস ইস্যু, এবং আমরা এই বিষয় নিয়ে স্পিকার সাহেব শুধু নয়, পশ্চিমবঙ্গে বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে ভারতবর্ষের সংবিধান যে ধর্ম পালনের অধিকার দিয়েছে, সেই ধর্ম পালন করতে গিয়ে হিন্দুদেরকে আক্রান্ত হওয়া, তৃণমূল কংগ্রেসের সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া জনপ্রতিনিধিদের গঙ্গায় ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়ার মতন কথা বলা, এসব ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক বলে আমরা মনে করি। তাই বিষয়টি কেন্দ্রের কাছেও আমরা নিয়ে যাব। শঙ্করবাবু, গতকাল আমরা দেখলাম যে ফি বৃদ্ধি নিয়ে বলছেন, চৌধুরী বলছেন সব সম্পত্তি ওয়াকফ প্রপার্টি বাংলাদেশে, উনি বাংলাদেশে গিয়ে বিষয়টা নিয়ে আলোচনা বলছেন, এখানে উনি গিয়ে খোঁজ নেই। আমার মনে হয় সিদ্দিকুল্লাহ সাহেবের পশ্চিমবঙ্গের দিকে না তাকিয়ে ওনার নিজের উচিত এই ধরনের প্রলাপ না বকে, উনি যে গ্রন্থাগার মন্ত্রী, ওনার অনেক মন্ত্রীরা জেলে টেলে আছে, তাদের বইয়ের ব্যবস্থা করা। এই যে মিম প্রার্থী দেবে, এটা কি সংখ্যালঘু ভোট ব্যাংকে কোথাও ভাগ? সেই কারণেই কি নওশাদ সিদ্দিকীকে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন? মানে এর সঙ্গে কোথাও কি কোনো লিঙ্ক আছে? কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন জগাই মাদাই গদাই, আর একটা আছে কনফার্ম হলে বলবেন, এইটা কি সেই কনফার্মেশন? আমি শুধু এইটুকু বলবো, এই প্রশ্ন আমাকে না করে সিপিআইএম, বিপ্লবী সিপিআইএম এর কাছে জিজ্ঞেস করবেন, যারা নওশাদ সিদ্দিকীকে ওই ধর্ম নিরপেক্ষতার চাদর পরিয়ে মানুষের সামনে হাজির করিয়েছিলেন। আমার মনে হয় তারাই এই ব্যাপারে অনেক বেশি সুন্দর উত্তর আপনাদেরকে। 4.5 লাখ আসন ফাঁকা, গতকালই শিক্ষামন্ত্রী বললেন গ্রাজুয়েশনে আর্টসে 4.5 লক্ষ আসন ফাঁকা। মানে শিক্ষার পরিকাঠামোতে বরাদ্দ হচ্ছে না বলেই কি কলেজগুলোর এই বেহাল দশা? মানে পড়ুয়ারা যেতে চাইছেন না, পড়তে চাইছেন না। পরিকাঠামো কেন, শুধু পরিকাঠামো, শিক্ষক নিয়োগের দুর্নীতি, শিক্ষক না থাকা এবং সামগ্রিকভাবে
বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনের যে রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনীতির কারণে শিক্ষার মান নেমেছে এবং অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে। আগে স্নাতকোত্তর পড়তে হয়তো কেউ পশ্চিমবঙ্গের বাইরে যেত, এখন যেটা দাঁড়াচ্ছে যে মাধ্যমিক পাশ করার পরেই ছেলেমেয়েরা বলতে শুরু করেছে আর যাই হোক বাবা বা মা, আমরা পশ্চিমবঙ্গে পড়াশুনো করব না। তার কারণ একটা হতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী বিখ্যাত জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি করে নিয়ে এসেছিলেন, ফলে তার প্রভাব এখন শিক্ষা ব্যবস্থায় পড়ছে কিনা সেটা নিয়েও হয়তো বর্তমান ছাত্রছাত্রীরা ভাবছে। দেখা যাচ্ছে যে তৃণমূলের কোন্দলের মধ্যে কখনো দুর্নীতি সামনে আসছে, আবার দেখা যাচ্ছে সেটাকেই তৃণমূল আয় হিসাবে ব্যবহার করছে। রাজ্যের মানুষ তারা তো এই চক্রব্যূহের মধ্যে পড়ে যাচ্ছে, রাজনীতির এই চক্রব্যূহে। তৃণমূল আজকের রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমি এর আগেও বলেছি এই কথা, এর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির স্বভাব কি? আজকে যখন ওনাকে বললাম যে বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙচুর করেছেন, উনি কি বলছেন যে আমি করিনি, আমার সাথে যারা ছিল তারা করেছে। অর্থাৎ আমি ভালো সবাই খারাপ, আমি ভালো সবাই খারাপ, আমার মন্ত্রীরা সব চোর কিন্তু আমি হচ্ছে সব, এই নীতিতে উনি চলেন। এখন পর্যন্ত রাজ্যের সেই মানুষ যারা মুখ্যমন্ত্রীকে ভরসা করেন তাদেরকে বলতে পারি, ক্ষমতার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নিকৃষ্টতম উদাহরণ তৈরি করতে পারেন, অসত্য ভাষণ থেকে শুরু করে মানুষ ধর্মকে ব্যবহার করা শুরু করে এমনকি তার সঙ্গীদেরকে ব্যবহার করা, নিজের ক্ষমতা লিপ্সাকে চরিতার্থ করা, তার মুখোশ আজকে মুখ্যমন্ত্রী নিজেই নিজের মুখোশ খুলে নামিয়ে নিয়ে দেখেছেন যে উনি কতখানি অকৃতজ্ঞ। নিজে এসে ভাঙচুরে প্ররোচনা দিয়ে আজকে বলছে ওরা ভেঙেছিল আমি তো ভাঙিনি। এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের লড়াই। আচ্ছা, লাস্ট প্রশ্ন। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন ধর্ম নিয়ে যিনি কথা বলছেন তাকে একদিন পস্তাতে হবে, 3 বার দল পাল্টেছে কংগ্রেস, তৃণমূল, এখন বিজেপি। আগামী দিনে দেখবেন কোন দলে যাওয়ার রিকোয়েস্ট আসবে। এখন যে জামাটা পড়েছেন সেটা যেন লাল জামায় পরিণত না হয়। ধর্ম নিয়ে রাজনীতি করা যদি কেউ শুরু করে থাকে তার নাম মমতা।